হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 8 চ্যাপ্টার 1 বিজ্ঞান বইয়ের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের লেকচার 2। তো আমরা লাস্ট দিন হচ্ছে এই টপিকটা দেখছিলাম। এটা হচ্ছে প্রাণী জগতে মেরুদণ্ডী প্রাণীদের যে শ্রেণীবিন্যাসটা সেটা হচ্ছে এখানে দেওয়া ছিল। এই চারটা ওই দিন দেখাইছিলাম লেকচার 1 এর ভিডিওতে। যারা ওই ভিডিওটা দেখেনি তারা ওইটা দেখে এসেন। আজকে হচ্ছে আমরা লেকচার 2-এও আবার এইটা রাখছি, কারণ আমরা এখন লাস্ট দিন আমরা 51 ডার্মাটা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা হচ্ছে কর ডাটা থেকে শুরু করে আজকে আমরা কর ডাটা নিয়ে পড়াশোনা করব। তারপরে হচ্ছে কর ডাটার যে তিনটা সাব ফাইলাম আছে এগুলা পড়বো, ইউরো কর ডাটা, সেফালো কর ডাটা, ভার্টিব্রেটা। তারপরে হচ্ছে এখানে যে 7টা ক্লাস আছে এগুলো নিয়ে পড়াশোনা। তো এটার জন্যই আর কি মূলত এই চারটা আরেকবার দিয়ে দেওয়া, সবাই আরেকবার একটু এই চারটা দেখে নেব। ওকে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে মুভ করি। আমাদের স্লাইডের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে কর ডাটা। করডাটা শ্রেণী নিয়ে করডাটা পর্ব নিয়ে এখন আমরা আলোচনা করব। করডাটা শব্দটা আসছে হলো করডা শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে রজ্জু বা নালী। করডা শব্দের অর্থ হচ্ছে রজ্জু বা নালী। এই করডা শব্দের অর্থ হচ্ছে রজ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি হচ্ছে ডাঙায় বাস করে, আবার অনেকে আছে হলো বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী। তো এর সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবন অথবা ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটোকর্ড থাকে। এদের হচ্ছে সারা জীবন অথবা ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর হচ্ছে নটোকর্ড। এই যে পৃষ্ঠীয় দেশ বরাবর হচ্ছে নটোকর্ড। নটোকর্ড মানে কি? নটোকর্ড মানে হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। এটাকে বলা হয় হচ্ছে নটোকর্ড। এটা এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এদের কি থাকে? পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র হয়। এক্সাম্পল কি? এক্সাম্পল অনেক কিছুই হতে পারে, এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া, যেমন মানুষ, কোনো ব্যাং, রুই মাছ ইত্যাদি। আমরা মূলত এই পর্দাটা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা পর্দাটাকে আবার তিনটা সাব ফাইলামে ভাগ করা হয়েছে, এটা নিয়ে আলোচনা করব। প্রথম সাব ফাইলাম, আচ্ছা আমরা পরের স্লাইডে মুভ করি, তারপরে আমরা দেখি। আগে একটু এই স্লাইডটা ইরেজ করে নিই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা এখন পরের স্লাইডে মুভ করলাম। তো এখানে মূলত হচ্ছে ইউরো পর্দাটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এই যে এখানে শুরুতে লেখা আছে পর্দাটা পর্বকে তিনটা উপপর্বে ভাগ করা যায়। তো এটা হচ্ছে পর্দাটা পর্ব, সরি এটা হচ্ছে পর্দাটা পর্ব। এটাকে হচ্ছে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। তিনটা উপপর্বে এটাকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউরো পর্দাটা, সেফালো পর্দাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেট। শুরুতেই আছে হইলো আমাদের ইউরো পর্দা। ইউরো পর্দাটা কি? ইউরো পর্দাটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। তো ইউরো পর্দাটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। এসিডিআর বৈশিষ্ট্য কি? প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। এগুলো হচ্ছে এসিডিআর বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে, সেফালোকর্ডাটার এক্সাম্পল হচ্ছে ব্রাঙ্কিওস্টোম। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোম। তো সেফালোকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্য কি? সারা জীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এরা দেখতে অনেকটা মাছের মতো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ফিগারটা দেখলে বোঝা যাচ্ছে এটা একটা মাছের মতো ফিগার। এরপরে হচ্ছে আমরা ভার্টিব্রেটা পর্বটা নিয়ে আলোচনা করব, যেটাকে আবার হচ্ছে 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। এই যে দেখো তোমরা, ভার্টিব্রেটা পর্বটাকে হচ্ছে আবার 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। তো ভার্টিব্রেটা যে ক্লাসটা আছে, সরি ভার্টিব্রেটা যে উপপর্বটা আছে
তারা কারা? এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। ভার্টিব্রাটা উপবর্গের প্রাণীরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এরাই মূলত হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এর গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। মেরুদণ্ডী প্রাণীদেরকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই যে দেখো এখানে 7টা শ্রেণীর 7টা ক্লাসে এদেরকে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, পরেরটা হচ্ছে কন্ড্রিকথেস, তারপর অস্টিকথেস, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, এবিস, ম্যামিলিয়া। এই 7টা শ্রেণীতে এদেরকে ভাগ করা হয়েছে। তো আমরা সাইক্লোস্টোমাটা নিয়ে একটু দেখি। সাইক্লোস্টোমাটার এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইসন। এই এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে পড়ে। এদের সাধারণ বৈশিষ্ট্য কি? এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে লম্বাটে দেহ, মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। আর এরা হচ্ছে ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। দেখো এদের শরীরে কোনো আইস থাকে না, এদের মুখ হচ্ছে গোলাকার। খেয়াল করে দেখো এদের মুখ হচ্ছে গোলাকার এবং এদের মুখে কোনো চোয়াল থাকে। তারপরে আছে হলো কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসের এক্সাম্পল হচ্ছে হাতুড়ি মাছ। এই পর্বে সকল প্রাণী হচ্ছে কোথায় বাস করে? সমুদ্রে বাস করে। এদের কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, মুখ ছিদ্র দেহের পঙ্কীয় দেশে অবস্থিত। এদের মুখ ছিদ্রটা হচ্ছে দেহের পঙ্কীয় দেশে অবস্থিত। দেহ প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এদের মাথার এই পাশে এবং এই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তারপরে এদের হচ্ছে কানকো থাকে না। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ হেটেরোসার্কাল। হেটেরোসার্কাল শব্দটার অর্থই হচ্ছে লেজের আকৃতি হবে ভিন্ন। লেজের আকৃতি ভিন্ন ধরনের। এটা হচ্ছে হেটেরোসার্কাল। এই যে দেখো তোমরা, লেজের এই অংশটা হচ্ছে অনেক লম্বা, আবার লেজের এই অংশটা হচ্ছে অনেক ছোট। এর জন্য বলা হয়েছে হেটেরোসার্কাল ধরনের লেজ। এরপর হচ্ছে আমাদের পরের অংশটা হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিস অস্টিকথিসের এক্সাম্পল কি? অস্টিকথিসের এক্সাম্পল হচ্ছে ইলিশ মাছ। এরা কি? এরা হচ্ছে অধিকাংশ স্বাদু পানির মাছ। মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত। এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এদের দেহে সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। এদের দেহে 3 ধরনের আইস থাকে, একটা হচ্ছে সাইক্লয়েড, একটা হচ্ছে গ্যানয়েড, আর একটা হচ্ছে টিনয়েড। আর এদের হচ্ছে মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো হচ্ছে কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে হচ্ছে এরা শ্বাসকার্য চালায়। আর লেজের দুটি অংশ একই রকম, এটাকে বলা হয় হোমোসার্কাল। আগে আমরা দেখে এসেছি হেটারোসার্কাল, অর্থাৎ লেজের দুইটা অংশ ছিল ভিন্ন ভিন্ন ধরনের। আর একটা অংশ ছিল বড়, এই যে উপরের অংশটা ছিল তখন বড় আর নিচের অংশটা ছিল ছোট। কিন্তু এখানে হচ্ছে উপরের অংশটাও যেমন নিচের অংশটাও তেমন। এর জন্য এটাকে বলা হয় হোমোসার্কাল। এর এক্সাম্পল হচ্ছে ইলিশ মাছ, সি হর্স এগুলো। তারপরের শ্রেণী যেটা আছে সেটা হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর। এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী যারা জীবনের প্রথম অবস্থায় পানিতে বাস করে, আবার হচ্ছে মাছের মতো বিশেষ ফুলকা সাহায্যে শ্বাসকার্য চালায়। পরিণত বয়সে এরা আবার ডাঙায়ও বাস করে, তাই এদেরকে বলা হয় উভচর। এর এক্সাম্পল হচ্ছে ব্যাঙ। দেহত্বক আইসবিহীন। তোমরা জানো যে ব্যাঙ হচ্ছে ডাঙা এবং পানির উভয় জায়গাতেই বসবাস করতে পারে, এর জন্য এটাকে উভচর বলা হয়। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহত্বক আইসবিহীন, ত্বক হচ্ছে নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী। আর এরা কি করে? এরা হচ্ছে পানিতে ডিম পারে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ হচ্ছে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ এগুলা। ঠিক আছে।
তো দেখো আমরা হচ্ছে এখন এই ক্লাসে এমফিবিয়া পর্যন্ত পড়েছি। তারপরে আরো যেগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করতে থাকবো। আমি এই স্লাইডটা মুছে দিয়ে নেক্সট স্লাইডে আগাচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। যদি কেউ কোনো কনফিউশন থাকে কারো কোনো, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের পরের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে রেপ্টাইলিয়া বা সরীসৃপ। এর এক্সাম্পল হচ্ছে টিকটিকি। এই যে দেখো টিকটিকি, এদের বৈশিষ্ট্য কি? বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক আইসযুক্ত, 4 পায়ে 5টি করে মোহরযুক্ত আঙুল থাকে। টিকটিকি, কুমির, সাপ এগুলা হচ্ছে সব রেপ্টাইলিয়া বা সরীসৃপের উদাহরণ। অনেকে কিন্তু কুমিরকে উভচর মনে করে ভুল করে দিয়ে আসছে চিহ্নিত। এটা কিন্তু হবে না। কুমির কিন্তু রেপ্টাইলিয়া বা সরীসৃপের অংশ। ঠিক আছে। পরবর্তীতে যেটা আছে পক্ষীকুল বা এভিস। এটার এক্সাম্পল হচ্ছে সকল ধরনের পাখি। এখানে একটা এক্সাম্পল দেওয়া দোয়েল, তাছাড়া কাক, হাঁস এগুলোও হইতে পারে। তো এদের দেহ পালকে আবৃত, 2টি ডানা, 2টি পা এবং একটি চঞ্চু থাকে। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। এই যে এদের যে বিকটা থাকে না, এই বিককে বলা হয় চঞ্চু বাংলা। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, তার ফলে এদের শরীরটা হয়ে যায় হালকা। হালকা হওয়াতে এরা খুব সহজেই উঠতে পারে। এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। এতক্ষণ পর্যন্ত আমরা যেইগুলো পড়ে আসছি সরীসৃপ পর্যন্ত, এগুলো সব ছিল শীতল রক্তের প্রাণী। প্রথম হচ্ছে আমরা উষ্ণ রক্তের প্রাণী পড়তেছি। তার মানে পক্ষীকুল থেকে হচ্ছে প্রাণীদের উষ্ণ রক্ত হওয়া শুরু হয়েছে। হাড় হচ্ছে শক্ত, হালকা ও ফাঁপা। ফাঁপা মানে হচ্ছে হাড়ের ভিতরে ফাঁকা থাকে। এই ফাঁকা থাকার কারণে হচ্ছে হাড়গুলো শক্ত হওয়ার পরেও ওজনে অনেক হালকা হয়ে থাকে, ফলে হচ্ছে পাখিগুলো খুব সহজেই উঠতে পারে। এগুলো হচ্ছে এদের এক্সাম্পল আর বৈশিষ্ট্য। আমরা পরের স্লাইডে মুভ করি। পরের স্লাইডে আছে হলো ম্যামোলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। তো এরা কারা? এরা হচ্ছে বাঘ, মানুষ, উট এগুলা স্তন্যপায়ী প্রাণী। এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে দেহ লোমে আবৃত। স্তন্যপায়ীরা সন্তান প্রসব করে, তবে ব্যতিক্রম আছে একটা, সেটা হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস কি করে? প্লাটিপাস হচ্ছে ডিম পারে। প্লাটিপাস কি করে? প্লাটিপাস হচ্ছে ডিম পারে। সমস্যা নেই, আশা করি তোমরা এগুলো নোট করে রাখতেছো। তো প্লাটিপাস হচ্ছে ডিম পারে। দেন হচ্ছে এই যে দেখো স্তন্যপায়ীরাও হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, যেমন মানুষের হচ্ছে 4 ধরনের দাঁত থাকে চোয়ালে। তো স্তন্যপায়ী প্রাণীদের চোয়ালে হচ্ছে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা হচ্ছে মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এদের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এখানে এই যে স্তন্যপায়ী যত প্রাণীরা আছে সবার হচ্ছে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর হচ্ছে ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। এদের হচ্ছে ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে। ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে আগাচ্ছি। আচ্ছা, নেক্সট এই স্লাইডটা তৈরি করা হয়েছে মূলত আহ, কিভাবে দ্বিপদ নামকরণ করা হয় বা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের যে নিয়মাবলী সেটার উপর ভিত্তি করে এই স্লাইডটা বানানো হয়েছে। আমরা এই স্লাইডটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এটার, কারণ পরীক্ষার সময় অনেক সময় এটা চলে আসে, এটা বইতে দেওয়া নেই, তারপরও পরীক্ষা অনেক সময় আসে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আহ এগুলো থেকে অ্যান্সার করি। আমি এখানে তোমাদের জন্য বৈজ্ঞানিক নামকরণের কিছু নিয়মাবলী লিখে রাখছি। আমি তোমাদেরকে হচ্ছে জিনিসগুলো এখন বুঝিয়ে দিচ্ছি। দেখো, জীবের বৈজ্ঞানিক নামকরণের যে আধুনিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি, সেটাকে বলা হয় হচ্ছে দ্বিপদ নামকরণ। এটাকে বলা হয় হচ্ছে দ্বিপদ নামকরণ। ইংলিশে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই নামকরণ পদ্ধতি কে করে গেছে? এই নামকরণ পদ্ধতি যে করে গেছে বা প্রবর্তক, তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। তো এই পদ্ধতিতে প্রতিটি জীবের
নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম কি নিয়ে গঠিত হয়? দুটি অংশ বা পদ নিয়ে। একটা হচ্ছে তাদের গণ, আর পরেরটা হচ্ছে তাদের প্রজাতি। এই গণ আর প্রজাতির অংশ দুটো নিয়েই হচ্ছে আহ বৈজ্ঞানিক নামকরণ করা হয়। বৈজ্ঞানিক নামকরণের প্রধান নিয়মাবলী যেটা আছে সেটা আমরা একটু দেখি। 1 নম্বর নিয়মাবলী হচ্ছে এই যে দুইটা অংশ থাকে নামে। একটা হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি হচ্ছে গণ, আমি যেটা একটু আগে বললাম গণ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি নির্দেশ করে। যেমন ধরো এই যে মানুষের যে বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে হোমোসেপিয়েন্স, তো এই হোমোটা হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতির নাম। ওকে, তারপরে হচ্ছে মানুষ ল্যাটিন শব্দ হইতে হবে। বৈজ্ঞানিক নাম হইতে হইলে সেটা ল্যাটিন শব্দ হইতে হবে অথবা ল্যাটিনের মতো কোনো একটা শব্দ হইতে হবে। যেমন এই যে দেখো এখানে লেখা, বৈজ্ঞানিক নাম সর্বদা ল্যাটিন ভাষায় করা হয় অথবা ল্যাটিনাইজড, বা অর্থাৎ ল্যাটিনের মতো কোনো একটা শব্দে লিখতে হবে। তারপরে হচ্ছে হাতে লেখার নিয়ম। বৈজ্ঞানিক নাম যদি আমরা খাতায় বা কাগজে লিখি তখন হচ্ছে কি করতে হবে, এগুলোর মধ্যে এগুলোর নাম লিখে আলাদা করে নিচে দাগ দিতে হবে। যেমন আমি একটু বলি, মানুষের বৈজ্ঞানিক নামটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এই জিনিসটা যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবা তখন হচ্ছে এই নামটা লিখে এভাবে দাগ দিয়ে দেবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম লেখার হাতে লেখার নিয়ম। আর যদি এই জিনিসটা বা এই নামটা হচ্ছে যদি কম্পিউটারে লেখা হয় তাহলে প্রিন্টিং এর মানে কম্পিউটারে যদি আমরা লিখি ডিজিটাল ফরম্যাটে তখন আমরা এটাকে কি করব, ইটালিক হরফে লিখতে হবে। ইটালিক অক্ষরে লিখতে হবে। খেয়াল করে দেখো এই লেখাগুলো একটু বাঁকা বাঁকা টাইপের, এটাকে বলা হয় ইটালিক ফন্ট। তো ইটালিক ফন্টে হচ্ছে ডিজিটাল ভাবে লিখতে হবে। আচ্ছা, তো এর পরের যেই বৈশিষ্ট্যটা 5 নাম্বার, সেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক নামকরণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম অক্ষর যেটা দেখো এখানে হোমোসেপিয়েন্স এর প্রথম অক্ষর এইচ, তো এই প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর বাকি যতগুলো অক্ষর আছে সবগুলো হবে ছোট হাতের অক্ষর। ঠিক আছে, তো এটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের আরেকটা নিয়ম। দেখো এখানে আরেকটা এক্সাম্পল আমরা দিয়ে রাখছি। এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজে সেটাইবা। এটা তোমাদের বইতে নাই, তারপরও এখানে এক্সাম্পল হিসেবে আর কি দেয়া। তো দেখো এখানে অরাইজার ওটা হচ্ছে বড় হাতের আর বাকি সবগুলো অক্ষর হচ্ছে ছোট হাতের। দেখো এই সবগুলো অক্ষর হচ্ছে ছোট হাতের। তারপর হচ্ছে বিজ্ঞানীর নাম। নামকরণকারী বিজ্ঞানীর নাম বা নামের শেষ সংক্ষিপ্ত রূপ প্রজাতির নামের শেষে সংক্ষেপে লেখা যায়। এটা বেসিক্যালি হচ্ছে এই 6 নম্বর বৈশিষ্ট্যটা অনেক সময় ফলো করা হয় আবার অনেক সময় হয় না। যেমন হচ্ছে হোমোসেপিয়েন্স, আমরা সাধারণত লেখার সময় বা পড়ার সময় হোমোসেপিয়েন্স পর্যন্তই পড়ি, এর পরের অংশ আর পড়ি না বা এর পরের অংশ কোথাও লেখাও হয় না। তবে এটা একটা নিয়মের মধ্যে আছে যে পরের অংশটা চাইলে যুক্ত করা যেতে পারে। এই পরের অংশটা দিয়ে কি বোঝানো হয়, এল দিয়ে বোঝানো হচ্ছে লিনিয়াসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই হোমোসেপিয়ান্স নামকরণ করছে ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী। তো ওনার নামেরই একটা অংশ হচ্ছে এখানে সংক্ষেপে লেখা। এটাই হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো তোমরা হচ্ছে মনে রাখবে, পরীক্ষায় অনেক সময় এগুলো লিখতে বলে, তো তখন 2 থেকে 3টা নিয়মাবলী লিখে দিলেই হবে। এটা যদিও বইয়ের মধ্যে দেয়া নেই তারপর অনেক সময় পরীক্ষায় চলে আসে, তখন আর কি আমরা এখান থেকে 2 থেকে 3টা নিয়মাবলী লিখব। আমি তোমাদের সুবিধার্থে এই নিয়মাবলীটা আরো কিছুক্ষণ এখানে রাখতেছি, তোমরা হচ্ছে একটা ছবি তুলে নাও অথবা খাতায় নোট ডাউন করে নাও। ওকে, আমি এখন অন্য স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে চ্যাপ্টার পড়াটা শেষ। তো পুরো চ্যাপ্টার পড়া যেহেতু শেষ, আমরা এখন হচ্ছে চ্যাপ্টারের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ গুলো আছে আমরা সেগুলো একটু সলভ করার চেষ্টা করবো খুব র্যাপিডলি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টা অংশ থাকে? আমরা একটু আগে দেখে আসছি দ্বিপদ নামে 2টা অংশ থাকে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। মানুষের বৈজ্ঞানিক নাম কি, এটাও আমরা একটু আগে দেখে আসছি, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স।
এই হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তোমার চেনা জানা 5টা আর্থ্রোপোডার নাম লিখো। 5টা আর্থ্রোপোডার নাম কি হতে পারে দেখো। একটা হতে পারে তেলাপোকা, এটা আমাদের খুবই পরিচিত। 2 হতে পারে আহ মাছি হতে পারে। 3 হতে পারে প্রজাপতি। 4 হতে পারে চিংড়ি। এবং 5 নম্বরটা কাঁকড়া। তারপর স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। একটু আগে আমরা দেখে আসছি স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লিখি। সেখান থেকে 3 থেকে 4টা বৈশিষ্ট্য লিখে দিলেই হয়ে যাবে। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো লেখো, এটাও আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। সেখান থেকে আমরা 2-3টা বৈশিষ্ট্য লিখে দিলেই হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে নেক্সট স্লাইডে আগাবো। তার আগে এই স্লাইডটা হচ্ছে একটু মুছে ফেলি। আশা করি তোমরা নোট ডাউন করে ফেলেছো আমার সাথে। ঠিক আছে, আমরা হচ্ছে এখন নেক্সট স্লাইডে আগাচ্ছি। এই স্লাইডে কিছু এমসিকিউ রাখা আছে তোমাদের জন্য, এগুলো আমরা সলভ করি। এগুলো মূলত বইয়ের শেষে এমসিকিউ গুলো দেওয়া আছে, সেগুলোই আমরা এখন একটু সলভ করার চেষ্টা করবো। দেখো, কোনটি মলাস্কা পর্বের প্রাণী? এটার উত্তর কি হবে? কাঁকড়া অবশ্যই না, কাঁকড়া হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। যোগ এটাও না। ঝিনুক অবশ্যই এটা হবে, কারণ তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। এখানে অপশন হবে ঝিনুক। স্কাইফা ও হাইড্রা ওই হচ্ছে দ্বিস্তরী, বহুকোষী, সুগঠিত, তন্ত্রবিহীন। এটার উত্তর কি হবে? বলো বলো, এটার উত্তর কি হবে? তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো। আচ্ছা, স্কাইফার হাইড্রা এরা হচ্ছে কোন পর্বের অন্তর্ভুক্ত? এরা হচ্ছে আহ নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। স্কাইফা হাইড্রা এরা হচ্ছে অবশ্যই দ্বিস্তরী, অবশ্যই বহুকোষী, আর এদের হচ্ছে সুগঠিত, তন্ত্রবিহীন। তার মানে উত্তর হবে 1, 2, 3। ঠিক আছে, এরপরে হচ্ছে 3 নম্বর, ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? দেখো, এখানে 4টা প্রাণীর নাম বলা আছে। একটা হচ্ছে এই প্রাণী এম, এটার হচ্ছে ডানা আছে, আবার হিমোসিল নামক দেহ গহ্বর আছে। হিমোসিল কাদের থাকে? হিমোসিল থাকে হলো 2টা প্রাণীর। হিমোসিল থাকে 2 পর্বের প্রাণীতে। এক হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আরেকটা হচ্ছে মলাস্কা। কিন্তু দেখো, একটু খেয়াল করে, কোন প্রাণীরা উঠতে পারে? মলাস্কা কখনোই উঠতে পারে না। মলাস্কা হচ্ছে সব সামুদ্রিক প্রাণী। অপরদিকে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে মাছি, প্রজাপতি, মশা, এগুলো এগুলো কিন্তু উঠতে পারে। তো এটার উত্তর হবে অপশন ক। বাকি যে অপশনগুলো আছে, সরি সরি সরি, আমি একটু কোশ্চেনটা পড়তে ভুল করে ফেলছি। ত্বকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? যাই হোক, এটার অপশন কই হবে, কারণ হচ্ছে আহ এই যে এম প্রাণী যেটা, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো হচ্ছে সবই অমেরুদণ্ডী। এন ও পি এই তিনটাই হচ্ছে মেরুদণ্ডী, কেননা এন হচ্ছে এবিস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীগুলোকে নির্দেশ করে। ও হচ্ছে এই প্রাণীরা ডিম পারে এবং শীতল রক্ত বিশিষ্ট, অর্থাৎ এরা হচ্ছে ব্যাং বা উভচর যেটা, সেটা। ই প্রাণী যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাণীর আইস থাকে এবং যুগ্ম পাখনা থাকে, অর্থাৎ এরা হচ্ছে আহ, এই প্রাণীগুলো হচ্ছে তোমার অস্টিকথেস পর্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ সকল প্রকার মাছকে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে,
এরা হচ্ছে সকল মাছ। এখানে অমেরুদণ্ডী কোনটা? অবশ্যই অমেরুদণ্ডী হচ্ছে এম পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। আর 4 নম্বরে বলছে কারা উঠতে পারে। এম অবশ্যই উঠতে পারে, মশা মাছি যেগুলো আছে এগুলো তো উঠতেই পারে। আবার আছে হলো এন। দেখো, এন পর্বের প্রাণীদের হচ্ছে পালক থাকে এবং ফুসফুসের সাথে বায়ু চলে থাকে, অর্থাৎ এরা হচ্ছে এবিস, এরা উঠতে পারে। তার মানে অপশন এক হচ্ছে এম ও এন প্রাণী উঠতে পারে। দেখো এখানে বাকি আর যেই দুইটা অপশন আছে এগুলোতে কোনো প্রাণী উঠতে পারে না। তো এই দুইটা অপশনের মধ্যে যেটা আছে ও আর পি এগুলা উঠতে পারে না, তো এগুলো বাদ। ক হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি হচ্ছে এই লেখাগুলো মুছে দিচ্ছি। আশা করি তোমরা আমার সাথে দাগিয়ে নিয়েছো লেখাগুলো। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও কোনো প্রশ্ন থাকলে, এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।